দেবাশিস মজুমদারের লেখা গল্প লুকোচুরি। শোভনা দেবী দুপুরবেলায় হাতের কাজ সব শেষ করে টেলিভিশনে খবরের চ্যানেল দেখছিলেন। তিনি আর 5 জন গৃহবধূর মতো সিরিয়ালের ভক্ত নন, তার চেয়ে বরং টেলিভিশনের চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে নানা ধরনের খবরের চ্যানেল তিনি দেখেন, স্বদেশি বিদেশি সব রকমের। হঠাৎই ডোরবেলটা বেজে উঠল। টেলিভিশন বন্ধ করে উঠে গিয়ে দরজার আই হলে চোখ রেখে দেখলেন পাশের বাড়ির মালকিন অলকা এসে হাজির হয়েছে। শোভনা দেবী দরজা খুলতেই অলকা তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে এসে কেমন একটা সন্দেহভাজন চোখে চারিদিকে তাকিয়ে বললেন, দিদি আমাকে বাঁচাও, আমার বাড়ির ভাড়াটে ওই কানাই, ও কানাই নয়, ও একজন উগ্রপন্থী। কি বলছো কি? বলে উঠলেন শোভনা দেবী। অলকা আবার বলে উঠলেন, ঠিকই বলছি দিদি, এই তো একটু আগে দোতলার বারান্দা থেকে দেখলাম একটা পাকিস্তানি লোকের সাথে কথা বলছে। শোভনা দেবী অবাক হয়ে বললেন, পাকিস্তানি লোক? এখানে পাকিস্তানি লোক আসবে কোথা থেকে? অলকা বলল, তুমি খুব ভালো মানুষ দিদি। আরে ওই যে ঢোলা আলখাল্লা কুর্তা পায়জামা পরা, মাথায় পাগড়ি দেওয়া লোকটা, দিন কয়েক হলো এ পাড়ায় ঘোরাঘুরি করছে, বেশ বড় সড় চেহারা গো, সেই লোকটা। শোভনা দেবী বললেন, বুঝেছি। তা ও লোক মোটেও পাকিস্তানি নয়, আফগানিস্তানি, যাদেরকে আমরা চলতি কথায় কাবুলিওয়ালা বলি, ও লোক হচ্ছে সেই। নামটা বোধ হয় নাজিব, দিন কয়েক আগে এসেছিল আমার বাড়িতে। অলকা এবার অবাক হয়ে বলল, ও মা দিদি, ওই লোককে তুমি ঘরে ঢুকতে দিলে? শোভনা দেবী বললেন, ও তো ভালো মানুষ, ওই বড় রাস্তার দিকে একটা পেস্তা বাদামের দোকান দিয়েছে, ওর মুলুক থেকে নাকি ওসব নিয়ে এসে বিক্রি করবে। দোকান দেওয়ার পারমিটও ওর আছে, কিন্তু তাও এপাড়ার কেউ কেউ ওকে বাধা দিচ্ছিল, ওকে দোকান করতে বাধা দিচ্ছিল। কে এক লোকাল নেতা নাকি ওকে শাসাচ্ছিল, পুলিশের কাছে যেতে বাধ্য হয়। শুভ্রার হস্তক্ষেপে ও সমস্যা মিটেছে, তাই এ বাড়ি এসে আমাদের পেস্তা বাদাম সব দিয়ে গেছে। আমরা 3 জনই খেয়েছি, দারুণ খেতে। বলো তো তোমার বাড়িতেও পাঠাবার ব্যবস্থা করি? অলকা বলল, কি যে বলো দিদি, কিন্তু আমি যে দেখলাম কি একটা পুঁটুলি যেন ওই লোকটা আমার ভাড়াটে কানাইয়ের হাতে দিয়ে গেল। শোভনা দেবী বললেন, সে পেস্তা বাদাম কি কাজু কিশমিশের পুঁটুলি হবে? কানাই তো খগেনদের আখড়ায় গিয়ে আজকাল খুব নাকি কসরত করছে, তাই ওই সব আনিয়েছে হয়তো নাজিবকে দিয়ে। অলকা মুখ বেজার করে বলল, তা তুমি যখন বলছো, তা আমার কিন্তু দিদি ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তুমি শুভ্রাকে বলো একটু কানাই আর ওই পাকিস্তানি না খালিস্তানি কি একটা বলে, ওই লোকটার উপর নজর রাখতে। আজকাল তো শুনি ভাড়াটেরাই সব অনর্থ ডেকে আনে। কেন যে মরতে ভাড়া দিতে গিয়েছিলাম, জবার বাবাকে বারবার বলেছিলাম ভাড়াটে ঢুকিও না, তা কেউ আমার কথা শুনলে তো? শোভনা দেবী মনে মনে হাসলেও মুখে তা ফুটে উঠতে দিলেন না। আসলে তিনি জানেন অলকা বেশ কিছুদিন ধরেই তাদের ভাড়াটে কানাইকে তাড়াতে চাইছে। ব্যাপারটা আর কিছুই নাই, ভাড়াটে কানাই আর অলকার মেয়ে জবার মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছে। বলা যেতে পারে জবার জন্যই কানাই আজকাল ব্যায়াম করে নায়কোচিত ব্যক্তিত্ব তৈরি করার চেষ্টা করছে। তবে সে তেমন কোনো বড় চাকরি করে না, একটা বেসরকারি অফিসে ছোট পদে চাকরি করে, সেটা অলকার না পছন্দ। তাই সে চাইছে কানাইকে যে কোনো অজুহাতে বিদেয় করতে। এখন আর কোনো উপায় না দেখে তাকে উগ্রপন্থী সাজাতে চাইছে। শোভনা দেবীর মেয়ে শুভ্রা রায় একজন পুলিশ অফিসার, তাই তাকে দিয়ে কানাইকে যেন তেন প্রকারে ক্রিমিনাল সাব্যস্ত করে তাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে অলকা, কিন্তু ঠিক সুবিধা করে উঠতে পারছে না। শোভনা দেবীর জামাই বিক্রম একজন আর্মি অফিসার ছিলেন, দেশের জন্য বর্ডারে উগ্রপন্থীদের সঙ্গে লড়ে বছর 4 আগে শহীদ হয়েছেন তিনি। তাই অলকার চেষ্টা ছিল উগ্রপন্থীর লেবেল কানাইয়ের উপর লাগিয়ে তাকে বাড়িছাড়া করতে। তা সেই উদ্দেশ্য সফল না হয় অলকা স্বভাবতই একটু মুষড়ে পড়ল। শোভনা দেবী বললেন, অলকা তুমি চিন্তা করো না, কানাই ভালো ছেলে, তাও আমি শুভ্রাকে বলবো যাতে তোমাদের বাড়ির উপর নজর রাখে। এখন তুমি এসো, একটু পরেই আমার নাতি এসে পড়বে। নিতা গেছে ওকে স্কুল বাস থেকে নিয়ে আসতে, ও আসলে ওকে খাওয়াতে হবে। তুমি এখন বাড়ি যাও, কোনো চিন্তা নেই। অগত্যা একটু বেজার মুখে গজগজ করতে করতে অলকা বিদায় নিল। অলকাকে বাড়ি পাঠিয়ে দরজা বন্ধ করে ভেতরের ঘরে ফিরে আসতেই আবার ডোরবেল বেজে উঠল। শোভনা দেবী আবার দরজার দিকে এগিয়ে গেলেন।
এবারেও আই হলে চোখ লাগিয়ে বাইরে আসা আগন্তুককে দেখলেন। শোভনা দেবী পরিচিত লোক দেখে দরজা খুললেন। দরজার ওপাশে নবীন দাঁড়িয়ে। নবীন শোভনা দেবীর নাতি সৌরভের আয়া নিতার ভাই। শোভনা দেবী দরজা খুলতেই নবীন বলে উঠল, দিদি আছে? শোভনা দেবী বললেন, না, ও তো সৌরভকে আনতে গেছে। তোমার কি দরকার বলো? নবীন কেমন যেন দ্বিধাগ্রস্ত, তার চোখে মুখে কেমন যেন উত্তেজনার ছাপ। সে বলে উঠল, না মানে দিদিকে মোবাইলে পাচ্ছি না, একটু দরকার ছিল। তা আপনি কি এখন বাড়িতে একা? শোভনা দেবী বললেন, হ্যাঁ, আমি একাই রয়েছি। কেন বলো তো? নবীন কেমন যেন অসংলগ্ন কথা বলছে সে বলল, ওই পাশের বাড়ির মহিলা বেরোলেন দেখলাম। আর কি ফিরে আসবেন উনি? মানে এখন কি আর কেউ আসবে? শোভনা দেবী কিছুটা অবাক আর কিছুটা বিব্রত হয়ে বললেন, কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। আমি এখন একাই আছি বাড়িতে। কি দরকার তাই বলো তো। নবীন দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে যেতে বলল, না না, কিচ্ছু না মাসিমা, আমি পরে আসব। দিদির সঙ্গে একটু দরকার আছে, আমি পরে আসব আমি বলে দ্রুত গেটের দিকে এগিয়ে গেল নবীন। কিছুটা অবাক হয়েই দরজাটা আবার বন্ধ করে দিলেন শোভনা দেবী। নবীন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কিছু আজে বাজে অসংলগ্ন কথা বলে সে চলে গেল। শোভনা দেবী সবে আবার ভেতরের ঘরে এসেছেন, আবার ডোরবেল বেজে উঠল। শোভনা দেবী বিরক্ত হয়ে গেলেন, কি লুকোচুরি চলছে রে বাবা? আবার বাইরের ঘরে এসে দরজার আই হলে চোখ লাগালেন তিনি। বাইরে একজন অপরিচিত মধ্যবয়সী ভদ্রমহিলা এসে দাঁড়িয়েছেন। শোভনা দেবী একটু ভেবে দরজা খুলে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কাকে চাই বলুন? ভদ্রমহিলা চেহারা দেখতে বেশ আভিজাত্যপূর্ণ, বয়স নিঃসন্দেহে 50-এর ওপরে, সঙ্গে শুধু একটা ঝোলা ব্যাগ কাঁধে। তিনি একটু ইতস্তত করে বললেন, এটা কি অফিসার শুভ্রা রায়ের বাড়ি? শোভনা দেবী মাথা নেড়ে সম্মতি জানালেন। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, উনি কি বাড়িতে আছেন? শোভনা দেবী বললেন, না, এখন তো ও বাড়িতে নেই, ওর অফিসে গেলে ওকে পেয়ে যাবেন। ভদ্রমহিলা বললেন, আসলে উনি আমাকে বাড়িতে আসতে বলেছিলেন, এই দুপুরের দিকেই আসতে বলেছিলেন। আমার নাম অনন্যা ঘোষাল, আমি একটা এনজিও চালাই। শ্রীপুরের দিকে কটা বস্তির মেয়ে ধর্ষণ কেসের ব্যাপারে ওনার সঙ্গে দেখা করেছিলাম। এই কেসে একজন প্রভাবশালী লোকের হাত রয়েছে। আমরা ওই অসহায় মেয়েটিকে ন্যায় বিচার দিতে চাইছি। তার জন্য কিছু জরুরি প্রমাণ ও কিছু ডকুমেন্টসের দরকার রয়েছে। আমি সেসব জোগাড় করেছি। শুভ্রা ম্যাডাম বলেছিলেন অফিসে নয়, ওনার বাড়িতে এসে কথা বলতে। আমাকে এই সময়ই আসতে বলেছিলেন। এই কেসটার ব্যাপারে শোভনা দেবী জানেন। অসহায় অত্যাচারিত মেয়েটাকে সুবিচার দেওয়ার চেষ্টা করছে শুভ্রা, কিন্তু তাকে লড়াই চালাতে হচ্ছে প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে, যার অকাল কুষ্মাণ্ড সাকরেদরা এই অন্যায় পাপ ঘটিয়েছে। শুভ্রা বলছিল যে কেউ একজন তাকে এ ব্যাপারে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ তিনি জোগাড় করবেন বলে জানিয়েছেন। কিন্তু শুভ্রার চিন্তা তার বিভাগেই কোনো বিশ্বাসঘাতক রয়েছে। এই পর্যন্ত শুভ্রা আলোচনা করেছিল শোভনা দেবীর সঙ্গে, তাই তার মনে হলো সেই ব্যক্তিই হয়তো এই ভদ্রমহিলা। শোভনা দেবী তাই বললেন, আপনি আসুন, ভেতরে আসুন। অনন্যা ঘোষাল বাড়ির ভেতরে এসে ঢুকলেন। শোভনা দেবী দরজায় সিটকিনি লাগিয়ে বললেন, শুভ্রা এই কেসের কথা আমার সঙ্গে কিছু আলোচনা করেছিল, কিন্তু এখন তো সে বাড়িতে নেই। আমি যতদূর জানি আজ ফিরতে রাতও হবে। অনন্যা বললেন, রাত হবে? কিন্তু আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূর। তার উপর আগামীকাল আমার ছেলের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। কি যে করি। শোভনা দেবী বললেন, আপনি চাইলে কাগজপত্র আমার হাতে দিয়ে যেতে পারেন। অনন্যা একটু ইতস্তত করে বললেন, আপনি মানে আপনার পরিচয়? শোভনা দেবী বললেন, আমি শুভ্রার মা। অনন্যা হেসে বললেন, ও আচ্ছা, নমস্কার। তাহলে তো আর কোনো কথাই নেই। শোভনা দেবী তাও বললেন, আপনি চাইলে আমি মোবাইলে কল করে আপনার সাথে শুভ্রার কথাও বলিয়ে দিতে পারি। অনন্যা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না, তার কোনো দরকার নেই। আপনি যখন বলছেন তখন আমি কেসের প্রমাণ সব তথ্যের ফাইল আপনাকেই দিয়ে যাচ্ছি। আমি পরে শুভ্রা ম্যাডামকে কল করে নেব। কথা শেষ করেই নিজের ঝোলা ব্যাগ থেকে একটা হলুদ রঙের ফাইল বের করে শোভনা দেবীর দিকে এগিয়ে দিলেন অনন্যা। শোভনা দেবী ফাইলটা নিলেন। অনন্যা হঠাৎ বলে উঠলেন, একটু জল যদি এনে দেন।
হ্যাঁ নিশ্চয়ই, বলে শোভনা দেবী রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল আর ফ্রিজ থেকে দুটো সন্দেশ বের করে নিয়ে এসে অনন্যাকে দিলেন। এসবের আবার, বলে একটু বিনয় করে অনন্যা একটা সন্দেশ খেয়ে শোভনা দেবীর হাত থেকে জলের গ্লাস নিয়ে ঢকঢক করে জল খেয়ে নিলেন। তারপর নিজের ঝোলা ব্যাগে আবার হাত ঢুকিয়ে একটা মিষ্টির প্যাকেট আর একটা চকলেট বের করে এনে শোভনা দেবীর দিকে এগিয়ে দিয়ে বললেন, শুভ্রা ম্যাডাম, ওই গরিব মেয়েটিকে ন্যায় বিচার দেওয়ার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না। ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই প্যাকেটে কিছু মিষ্টি আর ওনার ছেলের জন্য একটা চকলেট এনেছি। শোভনা দেবী একটু অপ্রস্তুত হয়ে বললেন, এসবের আবার কি দরকার ছিল? আর শুভ্রা আমাকে স্পষ্ট বলে দিয়েছে আমি যেন কারোর কাছ থেকে কোনো উপহার বা কোনো প্যাকেট না নিই। অনন্যা সাথে সাথে বলে উঠলেন, না না, এই বাক্সে শুধুই মিষ্টি আছে, সুগার ফ্রি মিষ্টি। আপনার তো আবার সুগারের সমস্যা, একেবারে সুগার ফ্রি, এই দেখুন। বলে অনন্যা মিষ্টির প্যাকেটের রবার ব্যান্ড সরিয়ে প্যাকেট খুলে দেখালেন। সত্যি বাক্সে শুধুই মিষ্টি। অনন্যা আবার বললেন, দেখুন, আপনার দেওয়া সন্দেশ আমি খেয়েছি, আমার আনা এই মিষ্টির বাক্স থেকে একটা মিষ্টি আপনাকে খেতেই হবে। বলে একটা সন্দেশ বাক্স থেকে বের করে শোভনা দেবীর দিকে এগিয়ে দিলেন অনন্যা। তিনি নিজেই মিষ্টিটা শোভনা দেবীকে খাওয়াতে গেলেন। শোভনা দেবী তাড়াতাড়ি মিষ্টিটা তার হাত থেকে নিয়ে অনন্যাকে বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। আপনি বাক্সটা আর চকোলেটটা ওই টেবিলে রাখুন, আমি ভেতরের ঘর থেকে একটু আসছি। চলে যাবেন না যেন, শুভ্রা আমাকে একটা জিনিস দিতে বলেছে, আমার এইমাত্র মনে পড়ল। বলে গোটা মিষ্টিটা মুখে পুরে শোভনা দেবী ভেতরের ঘরে চলে গেলেন। অনন্যা টেবিলের উপর মিষ্টির বাক্স আর চকোলেট নামিয়ে রেখে একটা সোফায় এসে বসলেন। মিনিট তিনেক অপেক্ষা করে অনন্যা উঠে দাঁড়ালেন। তারপর ধীর পায়ে আস্তে আস্তে ভেতরের ঘরের দিকে এগোলেন। ঘরে ঢুকে চারিদিকে ভালো করে নজর করলেন তিনি। ঘরের প্রায় মাঝখানে একটা খাট, খাটের ওপাশে একটা আলমারি। খাটকে একদিকে রেখে আস্তে আস্তে আলমারির দিকে এগোলেন অনন্যা। ঠিক খাটের আড়াল কেটে যেতেই আলমারির সামনে সেই দৃশ্য দেখলেন অনন্যা যা তিনি দেখতে চাইছিলেন। শোভনা দেবীর মুখের আশেপাশে মিষ্টির গুঁড়ো লেগে রয়েছে, আর তিনি অচৈতন্য হয়ে আলমারির সামনে আলমারির গায়ে ঠেস দিয়ে পড়ে রয়েছেন। দৃশ্যটা দেখে একটা বাঁকা হাসি হাসলেন অনন্যা। তখনই দরজায় ধাক্কা পড়ার শব্দ হলো। অনন্যা দ্রুত ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরে এলেন। দরজা ধাক্কার সঙ্গে সঙ্গে ডোরবেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। অনন্যা দরজার সিটকিনি খুলে দিলেন। বছর সাতেকে সৌরভ আর নিতা ঘরে এসে ঢুকলো। দুজনেই অনন্যাকে দেখে কিছুটা অবাক হয়ে গেল। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি কে? অনন্যা হেসে বললেন, আমি তোমার মায়ের মাসি হই, তোমার দিদার বন্ধু আমি। নিতা বলে উঠল, মাসিমা কোথায়? অনন্যা বললেন, এ নিশ্চয়ই সৌরভ বাবু, শুভ্রার ছেলে, আর তুমি নিশ্চয়ই ওর আয়া। শোভনা দেবী একটু বাইরে গেছেন, এখনই এসে যাবে। ও আমাকে বলে গেছে আমি যেন সৌরভ বাবু এলে ওকে চকলেট দিই। বলেই টেবিলে রাখা চকলেটটা তুলে অনন্যা এগিয়ে দিলেন সৌরভের দিকে। হাসি মুখে থ্যাংক ইউ বলে চকলেটটা নিল সৌরভ। তখনই হঠাৎ পেছন থেকে দিদি দিদি বলতে বলতে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো নবীন। নবীনকে দেখে নিতা অবাক। সে বলল, এ কি, তুই তুই এখানে কি করছিস? আমাকে মোবাইলে কল করতে পারতিস তো। নবীন বলে উঠল, সেসবের সময় নেই, মা পড়ে গেছে হঠাৎ, মাথা ফেটে প্রচুর রক্ত বেরিয়েছে, আমি হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। তুই চল এক্ষুনি, মায়ের অবস্থা ভালো নয়, ঘোরের মধ্যে শুধু তোর নাম করছে। নিতা বলল, সে কি রে, কোথায় রয়েছে মা? নবীন বলল, বললাম তো হাসপাতালে আছি, এক্ষুনি চল তাড়াতাড়ি। নিতা তাও ইতস্তত করে বলল, কিন্তু মাসিমা বাড়িতে নেই, উনি ফেরা পর্যন্ত না হয়। নবীন বলল, ততক্ষণ মা নাও থাকতে পারেন। নিতা বিচলিত হয়ে বলে উঠল, কিন্তু কিন্তু আমি সৌরভকে ছেড়ে যাই কি করে? মাসিমাও তো বাড়িতে নেই। এতক্ষণে অনন্যা চুপ করেছিলেন। এবারে বললেন, তুমি নিশ্চিন্তে যাও, আমি তো আছি। নিতা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আপনি? মানে আপনাকে তো আগে কোনো দিন। অনন্যা বলে উঠলেন, বললাম না, আমি শুভ্রার মায়ের বান্ধবী। আমি সৌরভকে দেখছি, তুমি যাও। কি সৌরভ বাবু থাকবে না আমার কাছে? সৌরভ মাথা নেড়ে সম্মতি জানালো। অনন্যা বললেন, তুমি চকলেট খাও সৌরভ। তারপরে নিতার দিকে তাকিয়ে বললেন, তুমি এসো, তোমরা নিশ্চিন্তে যাও, আমি তো থাকলাম এদিকে। তখনই দরজার বাইরে একটা স্কুটার এসে দাঁড়ানোর আওয়াজ পাওয়া গেল। তার কয়েক মুহূর্তের মধ্যেই দরজার সামনে কানাইকে দেখা গেল। কানাই দরজার সামনে এসে দাঁড়িয়ে অবাক হয়ে গেল।
কানাই নবীন আর নিতাকে ভালো মতোই চেনে। একসময় নবীন তার সহপাঠী বন্ধুও ছিল। তার পরিবার তখন নবীনদের পাড়াতেই ভাড়া থাকতো। কানাই সবাইকে দেখে বলল, মাসিমা কোথায়? নিতা তাড়াতাড়ি বলল, মাসিমা নাকি একটু বাইরে গেছেন। কানাই অবাক হয়ে বলল, আরে না না, আমি তো মাসিমাকে বেরোতে দেখিনি। আমার আজ একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে বিকেলের দিকে, অন্য কোম্পানিতে। ভাবলাম মাসিমাকে একটা প্রণাম করে যাই, কিন্তু আমি তো মাসিমাকে বেরোতে দেখিনি। নবীন বলে উঠল, তুই কি সবসময় এই বাড়ির দিকে নজর টিকিয়ে বসে আছিস নাকি? তুই যে সময় বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলিস সেই সময় হয়তো উনি বেরিয়েছেন। কানাই বলল, বাজে বকিস না। আমার ঘরে একটা জানালার মুখ তো এই বাড়ির গেটের দিকে। এই বাড়িতে কেউ গেলে আসলে আমি পরিষ্কার দেখতে পাই। আমার মালকিন, আমার হবু শাশুড়ি এসেছিলেন, তার আগে নিতা দিদি বেরিয়েছে, তারপর তুই এলি, তারপর এই ভদ্রমহিলা, সব আমি দেখেছি। নিতা অবাক হয়ে বলল, নবীন, তুই আগেও এসেছিস? নবীন একটু তোতলিয়ে বলল, না মানে, হ্যাঁ, মায়ের খবর তোকে দিতেই এসেছিলাম। কানাই বলল, কি হয়েছে ওনার? নিতা বলল, মা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি। কানাই অবাক হয়ে বলল, সে কি রে, কখন ঘটল রে নবীন? নবীন বলল, এই তো ঘন্টা দেড়েক আগে। মাকে হাসপাতালে ভর্তি করেই আমি এখানে এসেছি। কানাই রেগে বলে উঠল, নবীন, তুই ভাং খেয়ে এসেছিস, আর নইলে আরও খারাপ কিছু নেশা করেছিস। আধ ঘন্টা আগে কাকিমা, মানে তোর মা, আমাকে কল করেছিলেন। ওই বড় রাস্তার ওদিকে নতুন আসা কাবুলিওয়ালার মোবাইল নাম্বার চাইছিলেন, কিছু বাদাম কিশমিশের অর্ডার দেবেন বলছিলেন। আর তুই আগের বার যখন এ বাড়িতে এলি, তোকে বেরিয়ে যাওয়ার সময় আমি একজনের সঙ্গে কথা বলতে দেখেছি। এই তো, এই ভদ্রমহিলা। হ্যাঁ, ঠিক তাই। তোর সঙ্গে কথা বলেই তো ইনি বাড়ির গেট দিয়ে ঢুকলেন। কি ব্যাপার বলতো, কি হচ্ছে এখানে? সন্দেহজনক দৃষ্টি দিয়ে কানাই তাকালো অনন্যার দিকে। সব কিছুতেই তোর বেশি মাতব্বরি, বলে কানাইকে আক্রমণ করতে গেল নবীন। নিতা তাদেরকে আটকাতে গেল। কি করছিস, কি করছিস বলে হঠাৎই অনন্যা ঝোলা থেকে একটা ছুরি বের করে সেটা সৌরভের গলায় ঠেকিয়ে বলল, থেমে যাও সবাই, আমাকে আর নবীনকে এই বাচ্চাটাকে নিয়ে চলে যেতে দাও, নইলে আমি এর গলার নলি কেটে দেব। নিতা হতবাক হয়ে সেদিকে তাকালো। সৌরভ ভয়ে কেঁদে ফেলল, কিন্তু অনন্যা কিছু করার আগেই অতর্কিতে কেউ একটা ভারী কিছু দিয়ে তার মাথার পেছনে বাড়ি মারল। তখনই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল অনন্যা। নবীন ছুটে পালাতে গেল, কিন্তু তখনই তাকে এক মক্ষম ঘুষিতে কাবু করে মেঝেতে ফেলে দিল কানাই। হাতে একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে তখন শোভনা দেবী। তিনি বললেন, ঠিক জায়গাতেই মক্ষম বাড়ি মেরেছি, ঘণ্টাখানেকের আগে হুঁশ ফিরবে না। আমি শুভ্রাকে আগেই মোবাইলে কল করে দিয়েছি, ও পুলিশ ফোর্স নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে। কানাই, তুমি নবীনকে আর নিতা, তুমি এই মহিলাকে রান্নাঘর থেকে দড়িয়ে এনে বেঁধে ফেলো। দিদার অমন মূর্তি দেখে সৌরভের কান্নাও থেমে গেছে। শুভ্রা ফোর্স নিয়ে এসে পড়তে বেশি দেরি করেনি। অনন্যাকে দেখে সে চিনতে পারল। অনন্যা আর নবীনকে সহকর্মীদের দিয়ে গ্রেপ্তার করে পাঠিয়ে সে বলল, এই মহিলাকে আমি চিনি মা, এর ছেলে এক ভয়ঙ্কর ক্রিমিনাল, একটা সাইকো কিলার। 4টে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করেছিল শয়তানটা। আগামীকাল কোর্টে তুলব ওকে আমরা। আমার কাছে ওর বিরুদ্ধে তথ্য প্রমাণ সব আছে। বিচারে দোষী সাব্যস্ত হলে ফাঁসি হবেই। ওকে গ্রেপ্তার করার পরে এই মহিলা আমাকে শাসিয়েছিল বদলা নেবে বলে। এর নিজেও একসময় মাদক পাচারকারী ছিল। এর ছেলের জন্ম জেলেই। ওই মিষ্টি আর চকলেটের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। মাকে অজ্ঞান করেও আমার ছেলেকেও ঘুম পাড়িয়ে ধরে নিয়ে গিয়ে আমাকে বাধ্য করার চেষ্টা করত, ব্ল্যাকমেল করে, যাতে আমি ওর ছেলের বিরুদ্ধে সব প্রমাণ আদালতে পেশ না করি। মহিলা আমার শ্রীপুর বস্তির কেসের খবরও রেখেছিল, আর সেই খবর আর এই বাড়ির যাবতীয় খবরও পেয়েছিল নবীনকে হাত করে। কিন্তু মা, তুমি কি করে ওই মহিলাকে অপরাধী বলে আইডেন্টিফাই করলে? শোভনা দেবী বললেন, আমার প্রথমে নবীনের কথাবার্তায় হাবভাবে সন্দেহ হয়। তারপর ওই মহিলা ঘরে ঢুকে কথায় কথায় আমাকে যখন জল আনতে পাঠালেন, তখন আড়াল থেকে আমি দেখলাম মহিলা চারিদিক ভালো করে দেখে নিয়ে নিজের ঝোলার দিকে বারে বারে দেখছিল। তৃতীয়ত, সে এমন সময় এসেছে যে সময় তুই বাড়ি থাকিস না, অথচ সে তোকেই খুঁজতে এসেছে। আর আমি তোকে কল করার কথা বলতেই মুহূর্তের জন্য চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, উনি আমাকে চেনেন না, আমি শুভ্রার মা তাও জানেন না, অথচ আমার সুগার আছে উনি জানেন, আর তাই আমার জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছেন। তখনই আমি বুঝে যাই যে ওনার উদ্দেশ্য ভালো নয়।
আমি ওনার আনা মিষ্টি মুখে পড়ে এক আছিলাই ঘরের ভেতরে এসে সেটা জানালা দিয়ে মুখ থেকে বাইরে বের করে ফেলে দিই। মিষ্টিটা আমি খাইনি, শুধু ফেলার আগে একটু গুঁড়ো ভেঙে নিয়ে ঠোঁটের বাইরে লাগিয়ে নিই, যাতে মনে হয় মিষ্টিটা আমি খেয়েছি। তারপর অজ্ঞান হওয়ার নাটক করি। ভেবেছিলাম নিতে ফিরে আসলে অতর্কিত আক্রমণ করব আমি, তখনই তোকে কল করে নিচু স্বরে সব কথা বলে দিই। তারপর ডান্ডাটা নিয়ে চুপিসারে বসার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখি কানাই ওদের সঙ্গে সওয়াল জবাব করছে। আমার কাজ সহজ হয়ে যায়। যেই ওই মহিলা সৌরভকে ধরার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমি অতর্কিতে তাকে পেছন থেকে মোক্ষম বাড়ি মেরে ঘায়েল করি। আর নবীনকে কবজা করে ফেলে কানাই। কানাই আর শুভ্রা দুজনেই হাততালি দিয়ে উঠল। ইউ আর গ্রেট মাসিমা, বলে উঠল কানাই। সত্যি মা, তুমি একেবারে আসল গোয়েন্দার মতো কাজ করেছো, দারুণ, বলল শুভ্রা। শোভনা দেবী বললেন, ভুলে যাস না তোর বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। পুলিশ অফিসারের স্ত্রী আর এক পুলিশ অফিসারের মায়ের এইটুকু গোয়েন্দাগিরি করার বুদ্ধি তো থাকবে। কানাই আর শুভ্রা আবারও হাততালি দিয়ে উঠল। শুধু এক কোণে বসে কাঁদতে থাকা নিতা বলল, আমার ভাইয়ের কি হবে? শুভ্রা বলল, তোমার ভাই জুয়া আর ড্রাগের নেশায় বরবাদ হয়েছে। ওকে টাকার লোভ দেখিয়ে এই মহিলা এই কাজ করিয়েছে। আজকের এই লুকোচুরির অপরাধে নবীনও দোষী। তবে তোমার মুখ চেয়ে ওকে আর একটা সুযোগ দিতে পারি আমি। হাজতে ওর সঙ্গে দেখা করার সুযোগ আমি তোমাকে করে দেব। ওকে এই কেসে সাক্ষী হয়ে যেতে বলো। ওই মহিলার বিরুদ্ধে সাক্ষী দিলে আর পরবর্তীকালে ভালো পথে ফিরে আসার কথা দিলে তবেই আমি চেষ্টা করব, যাতে ওর কম শাস্তি হয়। এর বেশি আমার কিছু করার নেই। নিতা কাঁদতে কাঁদতে হাত জোর করলো। সৌরভ ততক্ষণে তার দিদার কাছে আবদার জুড়েছে দারুণ একটা অ্যাডভেঞ্চারের গল্প শুনবে বলে। সে জানে তার দিদার কাছে এইসব গল্পের ভাণ্ডার রয়েছে। নাতির আবদার পূরণ করতে তাই তাকে নিয়ে পাশের ঘরে চলে যেতে হলো শোভনা দেবীকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।